আজকে এই হলে যে আলোচনা দিয়ে শুরু করব সেটা হচ্ছে চোখের চোখটা কীভাবে ভালো রাখা যায়, চোখে কী সমস্যা হতে পারে। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সৌরভ সান্যাল। তিনি খুবই নামকরা ডাক্তার, দিশায় অনেক দিন ছিলেন, এখন নিজস্ব ইনস্টিটিউট উনি করেছেন কলকাতায়, শ্রীরামপুরে, ডানকুটে, বিভিন্ন জায়গায় ওনার চেম্বার আছে। তো আমরা ডক্টর সৌরভ সান্যাল আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি শুরু করুন। নমস্কার। আমি প্রথমেই বাংলা ওয়ার্ল্ড ওয়াইড এই অর্গানাইজেশনটা যারা এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি গত বছরও এসেছিলাম। তো চোখের পুরো ব্যাপারটা তো 10-15 মিনিটে বলা যাবে না। আমি স্পেসিফিক্যালি যে জিনিসটা আমরা এখন চেম্বারে ভীষণভাবে পাই সেই রোগটাকে আমি একটু হাইলাইট করি যাতে আপনারা একটু একটা রোগের ব্যাপারে কিছুটা কনসিয়াস হন। সেটা হচ্ছে গ্লকোমা অ্যাওয়ারনেস। গ্লকোমাটা আসলে যতক্ষণ না আমাদের শরীরে কোনো রকম সিমটম হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাই না। গ্লকোমা অ্যাকচুয়ালি সিমটমলেস, সাইলেন্ট কিলার। গ্লকোমার কোনো সিমটম হয় না শুরুতে, সেজন্যে গ্লকোমা ডায়াগনোসিসও অনেক লেট হয়। যখন লেট হয় তখন আর গ্লকোমা ফিরে আবার নর্মাল দৃষ্টিতে আনা যায় না, তখন শুধু ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো ওষুধ সারা জীবন দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখতে হয়। সেজন্যে গ্লকোমা আর্লি ডায়াগনোসিস করলে আপনার দৃষ্টিটাকে প্রিজার্ভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেজন্য যেন আমরা চশমার দোকানে চোখ দেখালাম, ফ্রেমটা বেশি গুরুত্ব দিলাম, কোন ফ্রেমে আমাকে সুন্দর লাগছে, আসল চোখের ভেতরটা পরীক্ষা করা হলো না যে সত্যিই আমার চোখের নার্ভটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, আমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে কিনা, এগুলো হলো না। আমরা শুধু জানি ক্যাটারাক্ট আর চশমা পাওয়ার। চোখ সম্বন্ধে এইটুকুই আমাদের জ্ঞান, এবং এইটুকু নিয়ে আমরা ওরই বৃত্তে ঘুরতে থাকি। আমরা চলে যাই বড় বড় ব্র্যান্ডের দোকানে, গিয়ে একবার চশমা ফ্রেমটাকে চেঞ্জ করবো, একবার পাওয়ারটা দেখিয়ে নিই। মোস্টলি এটাই আমি দেখি। পেশেন্টরা বহুবারই দেখিয়েছে, আপনি কোনোদিন কোনো চোখের ডাক্তারের কাছে যাননি? বলে না, দেখ সেরকম প্রয়োজন হয়নি, সেজন্য যায়নি। আর 90% ভিশন লস নিয়ে এসেছেন, তখন আর কিছু করার থাকে না। সেজন্য গ্লকোমা এটা ইম্পর্টেন্ট। সো এটা বেসিক্যালি এখানে যদি ছবি দেখেন তাহলে দেখবেন এটা একটা নার্ভের রোগ। বেসিক্যালি গ্লকোমা হচ্ছে আমাদের চোখের যে রেটিনার যে সমস্ত নার্ভ একটা জায়গা দিয়ে গিয়ে বেরিয়ে একটা মোটা নার্ভ, অপটিক নার্ভ হয়ে ব্রেনে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের চোখের রেটিনা থেকে নার্ভ, যেটা আমরা যে ছবিটা আমরা ক্যামেরা বেশি গুরুত্ব দিচ্ছি, ফিল্মটা গুরুত্ব দিচ্ছি না। সো ক্যামেরাটা হচ্ছে আমাদের লেন্স, এগুলো সব ক্যামেরার মতো, আর এই যে ফিল্ম সেটা হচ্ছে রেটিনা অ্যান্ড নার্ভ। তো ফিল্মটা যদি কখনো খারাপ হতে থাকে তাহলে আপনি সামনে যাই লাগান, ভালো ছবি উঠবে না। তো সেমনি নার্ভটাও একই। এই পাশের ছবিটা যদি দেখেন তাহলে সেটা হচ্ছে আপনার, এই ছবিটা যদি দেখেন এটা একটা নর্মাল। এই সাদা অংশটাকে আমরা কাপ বলি, আর এই পুরো যে অংশটা, হলদে অংশটা পুরোটা, এটাকে ডিস্ক বলি। তো এই কাপ আর ডিস্ক এর একটা রেশিও হয়, কতটা নর্মাল। ধরুন 30%, 20% এটা নর্মাল, কাপটার সাইজটা 30%, 40% পর্যন্ত নর্মাল। দুটো চোখে একই রকম হয়, দুটো চোখে তফাৎ থাকে না। আর এইটা হচ্ছে দেখুন, এই যে কাপটা দেখুন কত বড় হয়ে গেছে, সাদা হয়ে গেছে একদম। ওই ছবিতে দেখুন সাদা হয়ে গেছে একদম পুরো কাপটা, মানে এইটা হচ্ছে গ্লকোমেটাস কাপ। এই পেশেন্টের কোনো সিমটম ছিল না, কিছুই ছিল না। সে যখন ঝাপসা দেখতে শুরু করছে, ধাক্কা খাচ্ছে, বাজারে যেতে গিয়ে পাশে গাড়িটা আসছে কিনা বুঝতে পারছে না, তখন সে রিপোর্ট করছে, দেখো আমি না সাইডটা দেখতে পাচ্ছি। ততক্ষণে কিন্তু ওর 90%, দেখুন 90% চলে গেছে। ইট ইজ অলমোস্ট নিয়ার টোটাল কাপিং। খালি একটা থিন রিম অফ নার্ভ টিস্যু রয়েছে, বাকিটা সবটাই কিন্তু ড্যামেজ না। তো দিস ইজ ইম্পর্টেন্ট যে এইটা হচ্ছে গ্লকোমা, প্রোগ্রেসিভ অপটিক নার্ভ ড্যামেজ। এটা ওয়ান অফ দ্য মেজর লিডিং কজ অফ ব্লাইন্ডনেস ওয়ার্ল্ড ওয়াইড, মোস্টলি আনওয়্যার অ্যান্ড আনডায়াগনোজড। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মোস্টলি আনওয়্যার অ্যান্ড আনডায়াগনোজড। অ্যান্ড ইনক্রিজিং রেট অফ গ্লকোমা উইথ এজ। যত এজ বাড়ে তত আমাদের গ্লকোমার সম্ভাবনা বাড়ে। এমনিই একটা সার্টেন পার্সেন্টেজ অফ নার্ভ আমাদের ক্ষতিগ্রস্ত হয়, 2-3% নার্ভ এভরি ইয়ারই আমাদের ক্ষতিগ্রস্ত হয় বয়সের জন্যই। তো যেমন আপনি তো আর 30-এ যা ছিলেন 50-এ তাই থাকবেন না, 70-এ তাই থাকবেন না, একটা সময় চলে যাবেন। তো ডিকে তো হবেই শরীরের, সেটা একটা নর্মাল ডিকে। কিন্তু এগুলো হচ্ছে অ্যাক্সিলারেটেড ডিকে হয় যখন আমাদের গ্লকোমা ডেভেলপ করতে থাকে। কি কি কারণে হয় সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন্ট্রাঅকুলার প্রেশার, চোখের প্রেশার মাপাটা ইম্পর্টেন্ট।
চোখের প্রেশারটা বাড়ে। নর্মাল প্রেশার 11 থেকে 21, এতটা ভ্যারি করে, 11 থেকে 21। কিন্তু 21-এর পরে একটা সার্টেন থাকে যে সবসময় 21 নয়, কোনো সময় 23 হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে, 25 হয়ে যাচ্ছে, আবার কখনো নর্মাল থাকছে। তার মানে কি এটা ভেরি করছে এটা। সেই জন্য একটা ডায়াগনোসিস, একটা দিনের প্রেশার মাপলেও কিন্তু সবসময় গ্লকোমা ধরা পড়ে না। তাহলে এই অপটিক নার্ভের ড্যামেজ সাথে একটু হাই রাইজ অফ প্রেশার, এগুলো হচ্ছে সাইন্স অফ গ্লকোমা শুরু হয়। আমরা যখন দেখি তখন পেশেন্টকে এইভাবে দেখি। আর ইনজুরি, কোনো কারণে যদি চোট লেগে থাকে কখনো, সেই চোখেরা আর মোর প্রোন টু গ্লকোমা, সেটা ট্রমাটিক আর কিছু। আর হায়ার চান্স অফ গ্লকোমা ইন ফার্স্ট ডিগ্রি রিলেটিভস, যাদের গ্লকোমা আছে বাড়িতে, ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মেনলি বাবা মা ছেলে মেয়ে। আর ছেলে মেয়ের যদি শুরু হয় তার ভাই বোন। আমি এমন এমন ফ্যামিলি জানি যাদের 3 জন 4 জন ভাই বোন সবাই গ্লকোমা আক্রান্ত। বাবা মার আছে 40-এই ছেলে মেয়ের মধ্যে গ্লকোমা সাইন্স হচ্ছে, তারা জেনেটিক্যালি প্রিডিসপোজড। তো এই গ্লকোমা রোগের একটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে। যদি আপনার ভাই বোন কারো বা বাবা মার কারো গ্লকোমা থাকে, ভালো করে গেট ইউর সেলফ চেকড আপ। নাও হতে পারে, সব যে জেনেটিক ডিজিজ সবার মধ্যে প্রকট হয় না, কারো রিসেসিভ থাকে তার মধ্যে প্রকট হয়নি, কিন্তু কারো ডমিনেন্ট থাকলে জিনটা, তাদের মধ্যে কিন্তু গ্লকোমা দেখা যাবে। আমি বহু পরিবার জানি যারা 3 বোন আসেন, ভাই বোন আসেন, সবার গ্লকোমা। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লকোমা, ইম্পর্টেন্ট। অ্যান্ড ওয়াই টু ওয়ারি? নো কিওর অফ গ্লকোমা। গ্লকোমার কোনো কিওর নেই। 90% ড্যামেজ, আর 10% যে বেঁচে আছে, ট্রিটমেন্টের টার্গেট হচ্ছে তো, যাই হোক, নো কিওর অফ গ্লকোমা। অ্যান্ড ট্রিটমেন্ট স্লোজ দ্য পাথ টুয়ার্ডস ব্লাইন্ডনেস। যাতে আপনি ব্লাইন্ড না হন, কমপ্লিট লস অফ ভিশন না হয়, তার উদ্দেশ্যেই কিন্তু ওষুধ দিতে হয়। ওষুধ দেওয়াটা কিন্তু ম্যান্ডেটরি। খেতে ভুলে যান, শুতে ভুলে যান, গ্লকোমার ওষুধ মিস করা যাবে না। এবং আরও কিছু কিছু ডিজিজ আছে যেগুলো গ্লকোমাকে ত্বরান্বিত করে, যেখানে আমার রক্ত চলাচল কমে, যে সমস্ত ডিজিজে, যেমন ডায়াবেটিস পেশেন্টদের এমনি রক্ত চলাচল কমে, কারণ মানে ব্লাড ভেসেলসগুলো ডিজিজ হয়, হার্ট অ্যাটাকস বেশি হয়, ব্রেন স্ট্রোকস বেশি হয়। ঠিক সেমনি গ্লকোমাও, তাদের ইনসিডেন্স অফ গ্লকোমা ইন ডায়াবেটিসও অনেকটা হাই। তো ডায়াবেটিক পেশেন্ট, ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লকোমা, আর রুটিন চেক আপ হয় না, দে আর ভেরি ভেরি রিস্কি পেশেন্টস, প্রোন টু ডেভেলপ গ্লকোমা, না সেটা ট্রিট করা যাবে না একটা সময়। গ্লকোমাতে পেশেন্ট কীরকম দেখে দেখুন, তাহলে বুঝতে পারবেন। গ্লকোমাতে টিপিক্যালি এটা নর্মাল ভিশন, এদিকেরটা নর্মাল এরকম। আর গ্লকোমাতে দেখুন চারদিক দিয়ে যেন ঢাকা পড়ে যাচ্ছে চোখটা, চারদিক থেকে একটা মাঝখানটুকু শুধু দেখতে পাবেন, টিউবুলার ভিশন হয়ে যায়। একটা টিউবের মধ্যে দিয়ে যদি দেখেন, এপাশগুলো আর দেখতে পাচ্ছেন না। এবং গ্লকোমার ক্ষেত্রে আস্তে আস্তে ফিল্ডটা কনস্ট্রিক্ট করতে 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 একদম ছোটো হয়ে এক সময় অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে গ্লকোমাটাস ভিশন। ওই টিপিক্যাল ওই ছবিটা হচ্ছে গ্লকোমা। আমরা গ্লকোমা চেক আপ কী করি? মেনলি ফার্স্ট হচ্ছে রুটিন চেক আপ, তাতে আমরা আই প্রেশার দেখি, টনোমেট্রি, আই প্রেশার চেক আপ করি। এখন অটোমেটেড প্রেশার চেক আপ করা হয়, ম্যানুয়ালও করা হয়। ম্যানুয়ালটা ইজ মোর রিলায়েবল। অটোমেটেড প্রেশার যখন দেখি, মানে আমাদের কম্পিউটারাইজ তো হয়, ওগুলো অনেক সময় ক্যালিব্রেটেড না হলে বেশি রিডিং দেয়। সেজন্য যদি কারো, বাট দ্যাট ইজ এ গুড ফর স্ক্রিনিং। ধরুন 100 লোককে স্ক্রিন করতে হবে, সবাইকে ম্যানুয়ালি দেখা সম্ভব হচ্ছে না, কিন্তু সবাইকে ওই অটোমেটেড নন কন্ট্যাক্ট টোনোমেট্রি করলে একটা বেস লাইন পাওয়া যায়। যদি হাই থাকে তখন আমরা তাকে আবার ম্যানুয়ালি দেখি। মেশিনে সেটা নন কন্ট্যাক্ট টোনোমেট্রি। ক্যালিব্রেশন করতে হয় অ্যাকচুয়ালি, যেমন সব মেশিনেরই ক্যালিব্রেশন দরকার হয়। এগুলো তো খুব সফিস্টিকেটেড মেশিন, ধুলো পড়ছে, ভালোভাবে মেনটেনেন্স নেই, তাদের ক্ষেত্রে রিডিং ভুলভাল দেয়। কিন্তু মানে যারা মেনটেন করে, আমরা যেমন ক্লিনিকে, আমাদের ফার্স্ট স্ক্রিনিংয়ে আমরা সবসময় সবার প্রেশার চেক করি। আফটার 20 years অফ এজ এভরিবডি আই প্রেশার আমরা চেক করি। এবার যাদের বেশি বেরোচ্ছে তাদেরকে আমরা তখন কশাস হই, আবার ম্যানুয়ালি কনফার্ম করি যে না সত্যি বেশি কিনা। অনেক সময় দেখা যায় না, অতটা বেশি না, পেশেন্ট চোখ ঘুরিয়ে দিয়েছে, সাইডে মেরেছে, এয়ার পাফটা বেশি রিডিং দিয়েছে। গ্লকোমার, হ্যাঁ আমি বলছি আপনাকে, আমি শেষ করি তারপরে উত্তরগুলো দিচ্ছি। এইটা হচ্ছে ম্যানুয়াল মেথড। এই যে ছবিটা দেখছেন, এটা অ্যাপ্লানেশন টোনোমেট্রি, এটা দিয়ে ম্যানুয়ালি আমরা দেখি। আরেকটা যেটা দেখা হয়, চোখের
ভিতরে যে অ্যাকোয়াস হিউমার তৈরি হচ্ছে সেটা ড্রেন হয়ে যায়। সেটা ড্রেন হওয়ার জন্য একটা অ্যাঙ্গেল থাকে চোখে। আমাদের যে যে কালো মণি আর ওপরে কর্নিয়া, এর মাঝের যে অ্যাঙ্গেল, এখান দিয়ে সব কিছু আস্তে আস্তে যতটা তৈরি হচ্ছে ঠিক ততটাই বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের চোখের প্রেশারটা ওই 11 থেকে 21 মেনটেন হচ্ছে। যদি বেশি বেরিয়ে যায় কমে যাবে প্রেশার, বা তৈরি না হয় প্রেশার কমে যাবে। আর যদি যতটা বেরোবার কথা ততটা বেরোচ্ছে না, থেকে যাচ্ছে, তাহলে আই প্রেশারটা বাড়তে থাকবে, জলটা জমে যাচ্ছে তো চোখে। তো সমস্ত চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে এই তৈরি হওয়া এবং বেরিয়ে যাওয়া, এইটাকে ব্যালেন্স করা। সব ওষুধের উদ্দেশ্য তাই, সব সার্জারির উদ্দেশ্য তাই। এই যে চোখের জলটা তৈরি হচ্ছে এটা অটোমেটিক। আপনার যেমন সোয়েট তৈরি হচ্ছে, আপনার হচ্ছে সবটা কিন্তু চোখের এই কিন্তু এই যে ব্লাড ফ্লো হচ্ছে তার থেকে একটা ফিল্ট্রেশন হয়ে জলটা তৈরি হয়ে চোখের প্রেশারটাকে মেনটেন করছে। এটাই চোখের নিউট্রিশন। ভিতরে লেন্সটা নিউট্রিশন পাচ্ছে, নিউট্রিশন পাচ্ছে, আইরিস নিউট্রিশন পাচ্ছে, এটাই নিউট্রিশন পাচ্ছে। আমাদের ব্লাড থেকে ইলেকট্রোলাইটস, প্রোটিন সব আস্তে আস্তে বেরিয়ে নিউট্রিশন পৌঁছচ্ছে। কিন্তু এটার ইমব্যালেন্স যে মুহূর্তে হচ্ছে, যে মুহূর্তে বেশি প্রোডাকশন হচ্ছে কম বেরোচ্ছে, অথবা প্রোডাকশন নর্মাল হচ্ছে, বেরোবার রাস্তা শুরু হয়ে গেছে। বেরোবার রাস্তাটা শুরু হয়ে যায় তখন আমাদের এই গনিওস্কোপি করে অ্যাঙ্গেলটা দেখতে হয় চোখে, এটাকে অ্যাঙ্গেল ক্লোজার করবে। এই পেশেন্টটা কিন্তু তাড়াতাড়ি রিপোর্ট করে, কারণ এদের পেন হয়। অ্যাঙ্গেল ক্লোজার হলে পেন হয়। টিপিক্যাল হচ্ছে মিডল এজের ফিমেল, অন্ধকার ঘরে বসে টিভি দেখছে, সন্ধ্যের দিকে মাথা ব্যথা করছে, টিপিক্যাল। কারণ মনিটা বড় হয়, এই অন্ধকার হয় না, যত মনিটা বড় হয় তত অ্যাঙ্গেলটা বন্ধ হয়ে যায়। এটা যেই অ্যাঙ্গেলটা বন্ধ হতে থাকে, মনিটা বড় হয়ে যায়, তখন মনিটা খুব ছোট, তখন ক্লোজ। এই মনিটা বড় হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যাচ্ছে, এটুকু জল বেরোবার পারছে না, তখন প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে। তো এদের ক্ষেত্রে তাড়াতাড়ি রিপোর্ট করে। কিন্তু যেটা ওপেন অ্যাঙ্গেল গ্লকোমা, তাদের কিন্তু রিপোর্টিং হয় অনেক লেট, সেটাই কষানো। গনিওস্কোপি একটা পদ্ধতি এটা। এছাড়া আমরা রেটিনা পরীক্ষা করি, এটাকে বলা হয় ফান্ডোস্কোপি, যেখানে আমরা ডিস্কটা দেখি। অবশ্যই দেখা যাবে সমস্ত পেশেন্ট। এই জন্য বললাম চশমা লাগালে পাওয়ার দেখালে এই সমস্যা, না প্রেশার দেখা হবে, না চোখের রেটিনা দেখা হবে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর এক্সামিনেশন। যখনই 1 বছরে একবার দেখান, 2 বছরে দেখান, কিন্তু সঠিকভাবে দেখান, সবটা দেখান, ঠিক আছে? আর এরপরে যখন আমরা সাসপেক্ট করি যে গ্লকোমা আছে, তখন আমরা এই ধরনের কিছু ওসিটি, নার্ভ ফাইবার অ্যানালিসিস বা ভিজুয়াল ফিল্ড অ্যানালিসিস, পেরিমেট্রি বলি, সেগুলো করে তাদের যে গ্লকোমার কতটা হয়েছে সেটা বলতে পারি। এরপরে কি হবে? চিকিৎসা। চিকিৎসা প্রথমেই বললাম গ্লকোমা সারবে না, গ্লকোমা নিয়ে আপনাকে বাঁচতে হবে। যেমন ডায়াবেটিস নিয়ে বাঁচেন, হাইপারটেনশন নিয়ে বাঁচেন, অন্যান্য রোগ যেগুলো ইনকিউরেবল ডিজিজ সেগুলো নিয়ে বাঁচেন, সেগুলো গ্লকোমা নিয়েও আপনাকে বাঁচতে হবে। তো বাঁচতে গেলে আমাকে আই ড্রপস মেন স্টেজ অফ ট্রিটমেন্ট, আই ড্রপস। এখন সমস্ত দেশ, পৃথিবী জুড়ে আই ড্রপসের প্রচুর উন্নতি হয়েছে। এক সিঙ্গেল ডোজ আই ড্রপ এসে গেছে, হ্যাঁ, লং অ্যাক্টিং আই ড্রপস এসে গেছে, যেটা আগের মতো সেই ফ্রিকোয়েন্টলি ড্রপস, দিনে 10-12 করে ড্রপ এরকম আগে রাত্রিরে 1 ড্রপ, যাদের কন্ট্রোলে আছে তাদের একটা ওষুধ, ভালো ওষুধ যেটা কাজ করে, সেরকম অনেক রিসার্চ হয়েছে। অনেক রিসার্চ হয়ে মেনলি এই অ্যাকোয়াস প্রোডাকশন এবং এর ড্রেনেজটাকে বাড়ানোর জন্য এই আই ড্রপস। তো আই ড্রপস হচ্ছে মেন। আই ড্রপস যখন কাজ করবে না, কোনোভাবেই কাজ করছে না, অথচ আপনার ফিল্ড লস হচ্ছে, প্রতিবারই দেখানো হচ্ছে, পেরিমেট্রি করা হচ্ছে, দেখা যাচ্ছে আপনার যা দেখছিলেন তার থেকে আরও ফিল্টার লস হচ্ছে, তখন আমরা ড্রেনেজ সার্জারি, যেখানে সার্জারিতে ওই জলটা বের করার জন্য একটা ড্রেনেজ ডিভাইস। এরপরে হচ্ছে শান্টস। শান্টস মানে যেগুলো একদম লং স্ট্যান্ডিং কেসে শান্টস করা হয়, মানে একটা ছোট ভ্যালভের মতো বসিয়ে দেওয়া হয় উইথ টিউব ইনসাইড ইউর আই, যাতে মানে যে অপারেশন, ড্রেনেজ অপারেশন সাকসেসফুল হলো না, লং স্ট্যান্ডিং, তারপরেও দেখা যাচ্ছে পেশেন্ট ভালো হচ্ছে না, তখন ওই ভায়ালস বসানো হয়, সেটা ড্রেনেজ ডিভাইস। আর এখন এসে গেছে মিনিমালি ইনভেসিভ গ্লকোমা সার্জারি। মিনিমালি ইনভেসিভ, যেমন আইস, আমরা হার্টে স্টেন্ট বসে, সেমনি এখন আইস স্টেন্টও করা হচ্ছে। আইস স্টেন্ট মানে ছোট্ট স্টেন্ট আপনার চোখের মধ্যে বসে দেওয়া হচ্ছে, সেইখান দিয়ে ড্রেন হয়ে যাচ্ছে। স্টিল স্টেন্ট অত্যন্ত সূক্ষ্ম সার্জারি, অত্যন্ত নিখুঁত একটা সার্জারি দেখে, অপারেটিং মাইক্রোস্কোপের অ্যাঙ্গেল দেখে ঠিক জায়গায় একটা ইনজেক্টেবল স্টেন্ট বসে ওটাকে শুনতে লাগে, ওখান থেকেই জলটা আস্তে 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 ড্রেন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডভান্সমেন্ট অফ গ্লকোমা। সো গ্লকোমা নিয়ে, গ্লকোমার ইমার্জেন্সি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা, সিভিয়ার পেন, বমি, লস অফ ভিশন। আমরা এমনি জেনারেল নার্সিং হোমে অনেক সময় পেশেন্ট গ্যাস্ট্রাইটিস হিসেবে ভর্তি হয়েছে, আমাদের দেখেছে যে
হচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে, এত বমি করছে, থামানো যাচ্ছে না, তারপরে ওই ম্যানিডল চালিয়ে অ্যান্টিগ্লোকোমা ওষুধ দিয়ে আস্তে আস্তে প্রেশারটা কম করে তো পেশেন্ট ভালো হয়ে বাড়ি যায়। অ্যাকিউট ইমার্জেন্সি হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। আর সিভিয়ার অকুলার পেন অ্যান্ড হেডেক, এটা কমন, রেড আই হয়ে যায়, সাডেন ডিক্রিজ অফ ভিশন, হঠাৎ করে দেখতে পাচ্ছিলেন কিন্তু এত ব্যথা শুরু হলো তারপরে আর দেখতে পাচ্ছি না, কর্নিয়াটা পুরো ইয়ে হয়ে গেল, লাল হয়ে গেল চোখ, এগুলো অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমা। এরকম আর কি পিকচারটা হয়েছে। চাইল্ডহুড গ্লকোমা একটা এন্টিটি, বলে দিই যে বাচ্চা কারো গ্লকোমা হয়েছে শুনলে অবাক হবেন না, এটা একটা জেনেটিক ডিসঅর্ডারের মতো বাচ্চাদেরও গ্লকোমা। এরকম ছোট ছোট বাচ্চা, তারা একদম জন্মের পরে এরকম চোখ নিয়ে আসে, পুরো কর্নিয়াটা সাদা, এবং এটা আমরা দেখি কনসানগুইনাস ম্যারেজ, যেমন ইন ফ্যামিলি জেনেটিক্যালি এগুলো হয় না, অনেক ডিজিজ আছে দেখবেন কনসানগুইনাস ম্যারেজ যে হয়। কনসানগুইনাস ম্যারেজ মানে হচ্ছে যেখানে মানে সমগোত্রে বিয়ে হয়, তাদের মধ্যে একই জিন রিসেসিভ ছিল, সেগুলো ডমিনেট হয়ে গেল, তাদের ক্ষেত্রে আমরা পাই কনসানগুইনাস ম্যারেজ। তো এই ধরনের বাচ্চাদের খুব থালমাস করে, যেমন অক্স আইয়ের মানে গরুর চোখ যেরকম বড় বড় বড়, প্রেশারটা যেহেতু সফট টিস্যুর প্রেশার বাড়লে চোখটা বড় হয়ে যায়, স্ট্রেচ হতে থাকে। আমাদের অ্যাডাল্ট টিস্যু তো অত সফট না, বাচ্চাদের টিস্যু খুব সফট, এখন প্রেশার বাড়ে তখন চোখটা বড় হয়, গোল গোল একদম বড় বড় সাদা চোখে খুব থাকবে, সেটা একটাকে এন্টিটি বাচ্চা। এটা ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট আপনাদের পছন্দ দেওয়ার জন্য ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ এ মেজর কজ অফ ব্লাইন্ডনেস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ ওয়েল এজ ইন্ডিয়া। ইন্ডিয়াতে ডায়াবেটিক, নেগলেক্টেড ডায়াবেটিস, আনডায়াগনোজ ডায়াবেটিস প্রথম আমাদের দেখাচ্ছে, চোখ দেখে বলছি কোনোদিন সুগার টেস্ট করেছেন, বললো না করিনি তো, তাহলে এবার করুন, তাহলে এবার ওখান থেকে শুরু করেছি। আমি আধ ঘন্টা করতে যাচ্ছি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা ইম্পর্টেন্ট ইস্যু। নর্মাল ব্লাড সুগার রেঞ্জ আপনারা সবাই জানেন, আর ভিজুয়াল সিমটমস হচ্ছে যে আনএক্সপ্লেইনড ডিক্রিজ ভিশন। আপনি বুঝতে পারছেন না কেন ভিশনটা কম হচ্ছে, আপনি ভাবছেন যে চশমা পাওয়ার পর ঠিক হয়ে যাবে, হয়তো ছানি পড়েছে, কিন্তু আসলে দেখা গেল যে ছানিটা কিছু নেই, ডাক্তারকে দেখালেন, বললেন যে আপনার রেটিনাতে শুরু হয়েছে। ঠিক আছে, এই ধরনের ছবি পাওয়া যায় বেসিক্যালি। প্রথম দিকে খুব ছোট ছোট একটা দুটো মাইক্রোনিউরন হ্যামারেজেস হতে থাকে, সেগুলো আর্লি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। ওই স্টেজে যদি আপনার মেটাবলিক কন্ট্রোল, আপনার ফিজিশিয়ান আপনাকে ভালো কন্ট্রোল করেন এবং অন্যান্য আপনার যা যা প্যারামিটার করার জন্য তাদের ক্ষেত্রে বলে অ্যারেস্ট করা যায় ওই জায়গাটা। কিন্তু কিছু পেশেন্ট আছে তাদের অ্যারেস্টেড হয় না। আমি দেখেছি অনেক 25 বছর ডায়াবেটিস, তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি নেই। আবার কেউ 5 বছর 7 বছরের ডায়াবেটিস ফার্স্ট টাইম দেখাচ্ছে, তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আসছে। মেবি এটা আমার মনে হয় জেনেটিক্যালি প্রিডিসপোজ, সাম পারসনস আর জেনেটিক্যালি প্রিডিসপোজ, যাদের খুব তাড়াতাড়ি ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। বাট মানে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নট দ্য সুগার কন্ট্রোল, বাট দ্য ডিউরেশন অফ ডায়াবেটিস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি যদি বহুদিনে ডায়াবেটিক হন, তাহলে আপনার রেটিনোপ্যাথি কিছু না কিছু সিমটমস আমরা পাবো। খুব ভালো করে দেখলে পাওয়া যাবে, একটা দুটো টেস্ট, হয়তো আপনার দৃষ্টিক্ষতি হয়নি, এক্ষুনি ট্রিটমেন্ট দরকার নেই, কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইজ দ্যাট কমন হবে। ডিউরেশন রাখবেন, মোর দ্যান 10 ইয়ার্স ডায়াবেটিস অবশ্যই ভালো করে প্রতি বছর স্ক্রিন করা যায়। ডায়াবেটিস হলে দরকার হলে তখন এই ছবি তোলা দেখা। সেকেন্ড স্টেজে যখন বেড়ে যায় তখন ডায়াবেটিক হয়ে যায়, যেমন ব্লাড ভেসেলস, মানে যেমন ফলের পাইপগুলোর ওয়াল যখন মরচে ধরে যায়, তখন দেওয়ালের গায়ে ফুলে ফুলে ওঠে, দেখুন এখানেই ছবি দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি সেম থিং হ্যাপেন্স ইন রেটিনা, যে ওই লিকেজ হতে থাকে মাইক্রো অর্গানিজমস গুলো থেকে, আস্তে 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 লিকেজ হতে থাকে। লিকেজ হলে আর কি হবে, যেমন মাটিতে একটা পাইপ গেছে, আপনার নর্মাল পাইপের মাটি শুকনো, আর এখান থেকে লিকেজ হচ্ছে, মাটিটা কাদা কাদা, ঠিক এক্স্যাক্টলি এরকম ছবি। এই যে হার্ড এক্সোডেক্স এগুলো হবে, ছোট ছোট হেমারেজ হবে, এবং এরপরে আস্তে আস্তে রেটিনাল সেন্ট্রাল ভিশনটা আমাদের রেটিনার কাছে এতটা জল জমে যাবে, ডায়াবেটিক ম্যাকুলার রেটিনা। তখন ওই স্টেজটাকে কমানো খুব দুষ্কর, বারবার ইনজেকশনস। এখন আগে তো কিছু ছিল না, আগে শুধু লেজার মেইনস্টে ছিল ট্রিটমেন্টের, যে প্যানরেটিনাল ফটো পপুলেশন করে দিতাম। এখন ইনজেকশনস এসেছে, যেগুলো স্টেরয়েড এবং অ্যান্টি-ভিজিএফ ইনজেকশনস, দে আর ওয়ার্কিং ওয়ান্ডার। অনেক পেশেন্টের আমরা ভিশন অ্যাটলিস্ট মানে একদম নর্মাল না হলেও একটা জায়গায় আমরা স্টেবল করতে পারছি এই ইনজেকশনস। বাট যাদের ইনজেকশন শুরু হয়েছে বা যাদের বাড়িতে ইনজেকশন দেওয়া হচ্ছে, মনে রাখবেন এর কিন্তু কোনো সীমা পরিসীমা নেই যে 10টা দিলে ঠিক হয়ে
হোমিওপ্যাথি কারণে কারো ইঞ্জেকশন চলে, এটা বেসিক্যালি অ্যান্টি ক্যান্সার ড্রাগ থেকেই এটা এসেছে। এগুলো যে রক্তশিরাগুলো যেগুলো গজাতো সেগুলোকে এই যে আমাদের যে অ্যান্টিভিএজিএফ ওষুধগুলো অ্যান্টি ক্যান্সারে দেওয়া হতো, সেইটাই দেখা গেছে যে রেটিনোপ্যাথিও কাজ করছে, সেই হিসেবে এগুলো এসেছে। এখন এই যে ইঞ্জেকশনগুলো এগুলো ইন্ডিয়ান বায়োসিমিলারও পাওয়া যায়, মানে জেরক্স কপি অফ দ্যাট, বা মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে তৈরি করা হয়েছে, সেগুলো ইন্ডিয়ান বায়োসিমিলার, সেগুলো কস্ট কম, সেজন্য আমাদের দিতে আমরা মানে বাধ্য, কারণ আমাদের দেশে সবাই 25-30,000 50,000 টাকার ইঞ্জেকশন নিতে পারেন না, এবং রিপিটেড। মানে এটা তো একটা দিলে যদি ভালো হয়ে যেত তাহলে একটাই দিতেন, কিন্তু তা তো নয়, আমাকে বারবার দিতে হচ্ছে 3, 4, 5, 6 ইঞ্জেকশন। 25,000-30,000 টাকার ইঞ্জেকশন অনেক সময় সম্ভব হয় না। যদি না পারেন অন্তত বায়োসিমিলার দেবেন। এমন নয় যে আমি ওটা না নিলে আমার চোখ ভালো হবে না, সেটা ভাবার দরকার নেই। বায়োসিমিলার ইকুয়ালি অ্যাক্টিভ। আমাদের দেশের অনেক কোম্পানিজ তৈরি করছে এখন বায়োসিমিলার ইঞ্জেকশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে একই জিনিস তৈরি করেছে, বিদেশ থেকে আসছে না বলে কস্টটাও কম। তো সেগুলোও নেওয়া প্রয়োজন, আমাদের দেশে এটা সম্ভব। তো সেই হিসাবে ইঞ্জেকশন লাগে। আরেকটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি করা, যদি লেজারের প্রয়োজন হয় লেজার করা। একটা আমাদের গ্লুকোমায় যেমন বললাম যে প্রোগ্রেশন অফ ডিজিজ বন্ধ করা, আর ডায়াবেটিসের হচ্ছে স্টেবল করা। আপনাকে আপনার পেশেন্ট যা আছে সেই জায়গায় আপনাকে দেখে দেওয়া, যাতে আর ফার্দার ডিটোরিয়েশন না হলেই এরপরে সার্জিক্যাল করতে হবে। তারপরে হ্যামারেজ হতে শুরু করবে, তখন ডিটোরিয়েট না সার্জারি করতে হবে। সো মানে এটা একটা কাস্কেড অফ ইভেন্টস, চলতেই থাকে। ডায়াবেটিস এন্ড গ্লুকোমা, দিস টু শুড বি কশাস। দিস টু প্রথমে সিমটম কিছু থাকে না, যার জন্য রেগুলার আই চেক আপে না ধরলে অনেক লেটে ধরা পড়ে, তখন কিন্তু করণীয় খুব একটা কিছু থাকে। এটাই জাস্ট মেসেজ ছিল। গ্লুকোমা সম্বন্ধে যদি কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করুন। না না, চেক আপ অনলি থিং, আর্লি ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস, সাসপেক্টেড হলে ট্রিটমেন্ট শুরু করা, এটা হচ্ছে অনলি। সাবধানতা কিছু নেই। সাবধানতা মানে আপনার কখন চেক আপ করাবেন সেটাই তো আপনার সাবধানতা। আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে অবশ্যই চেক আপ করান। যাদের ফ্যামিলিতে গ্লুকোমা 2-3 জনের আছে, ভাই বোন বললাম যে বাবা মা, তারা অবশ্যই চেক আপ করান। হ্যাঁ, ওটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। দুটো রোগ একসাথেও থাকে। বহু পেশেন্টে আমরা অপারেশন করি যাদের গ্লুকোমা আছে, ক্যাটারাক্ট অপারেশন করলাম। হ্যাঁ, আপনার দেখুন, ক্যাটারাক্ট অপারেশন সাধারণত যখন হয় তখন সব চেক আপের পরেই ক্যাটারাক্ট অপারেশন হয়। তো সেটাতে যদি আপনার কিছু না থাকে, আপনার ডাক্তারবাবু যদি আপনাকে কশন না দেন যে আপনার ক্যাটারাক্ট হয়েছে বা আপনার সাসপিশন আছে গ্লুকোমার, তাহলে তো অবশ্যই দেখাবেন। বছরে একবার তো চেক আপ করাবেন, তখনই বলে দেবেন। যিনি দেখবেন তিনিই আপনাকে ডায়াগনোসিস করে বলবেন যে আপনার কতটা ফ্রিকোয়েন্টলি দেখানো উচিত, বা আপনার সব ঠিক আছে, আপনি আর 2-3 বছর পরে দেখালো চলবে। এটা হচ্ছে আপনার ডাক্তারবাবু আপনাকে বলবেন। ওইটাই তো গ্লুকোমা, বললাম তো। চোখের প্রেশার বাড়লেই গ্লুকোমাটাস নার্ভ ড্যামেজ হবে। আপনি সিম্পল, আপনি নখে চাপ দিন, সাদা হয়ে গেল তো। আপনার চোখের প্রেশারটা আস্তে আস্তে বাড়ছে, রক্তশিরাগুলো নার্ভের মধ্যে দিয়ে যে যাচ্ছে, আপনি চাপ দিচ্ছেন, আইবলের প্রেশারটা বেড়ে যাচ্ছে, আপনার সরু সরু রক্তশিরা, এটা সিম্পলি এখানে চাপ দিলেই যদি রক্ত ক্যাপিলারিগুলো বন্ধ হয়ে যায়, সেমনি আই প্রেশারেও ঠিক তাই। যেই একটু একটু বাড়বে ওই শিরাগুলো বন্ধ হতে থাকবে। শিরাগুলো বন্ধ হলে নার্ভে নিউট্রিশন যাবে না, আর নার্ভগুলো ধীরে 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 জল না দেওয়া গাছের মতো শুকিয়ে যাবে। এবার আপনি ঘাসের উপরে ইট রেখে দিয়েছেন, হলদে হয়ে গেছে ঘাস, তারপরে আপনি আবার ঘাস তুলে দিয়ে আবার জল দিলেন, কখনো কখনো হলদেটা সবুজ হবে, কিন্তু গ্লুকোমায় আর সবুজ হবে না। চিকিৎসা, সেটা বলেছি আমি প্রথমেই বলেছি যে লাইক ইউর অল মানে আদার ডিজিজ যেটা নিডস লাইফ লং ট্রিটমেন্ট, গ্লুকোমা ইজ লাইক দ্যাট। ওষুধ বন্ধ। ওটা চোখের প্রেশার কমায় না। না, চোখের প্রেশার নর্মাল থাকলে কোনো প্রিভেন্টিভ মেডিসিন আগে থেকে দেওয়ার দরকার নেই যাতে আমার না বাড়ে, সেটা নয়। কারণ গ্লুকোমার ওষুধের স্পেসিফিক রিজন আছে দেওয়ার, যাদের বাড়ে। আপনি আগে থেকে একটু অ্যান্টি গ্লুকোমা দিয়ে রাখলাম, আমার কোনোদিনও গ্লুকোমা হলো না, সেরকম হয় না। না না, সেটা না, ওটা ফেশিয়াল পালসি, ওটা আলাদা রোগ। হ্যাঁ হ্যাঁ, ওষুধ চলে, ব্রিনজোলামাইড 2 বার করে। দুটোই গ্লুকোমার ওষুধ।
দুটোই গ্লোকোমার ওষুধ, দুটোর মেকানিজম অফ অ্যাকশন আলাদা। যেমন আপনি ব্লাড প্রেশারে দুটো ওষুধ খান ধরুন, একটা এক একভাবে কাজ করে। এই তো সবকটাই হচ্ছে আপনার ড্রেনেজটা বাড়ানো অথবা প্রোডাকশন কম করা। প্রত্যেকটা ওষুধ, এটা 1000টা ওষুধ বেরিয়েছে, সবারই উদ্দেশ্য একটাই, এই ব্যালেন্সটাকে ঠিক করা, যে যতটা প্রোডাকশন হচ্ছে আর যতটা বেরোচ্ছে এই যে ব্যালেন্সটা, তবেই আপনার প্রেশারটা ঠিক থাকবে। তো এক একটা এতটা আপনার প্রয়োজন হবে না, মেকানিজম অফ অ্যাকশন অফ ইচ ড্রাগ আপনার জানার দরকার নেই, তাহলে তো আপনি গুলিয়ে ফেলবেন সব, অতটা দরকার নেই। বাট দুটোই গ্লোকোমার ওষুধ, দুটোই প্রয়োজনীয় ওষুধ, টাইমে নিতে হবে। ও তো অসুবিধা নেই। হ্যাঁ মানে আমি সমস্ত পেশেন্টকে বলি, যদি আপনি সকালেরটা মিস করে থাকেন, বিকেলবেলা দুবার ওষুধ দিতে হবে না। সে সকালেরটা মিস করেছি আবার বিকেলবেলা ডবল ডোজ দিয়ে দিলাম, তো এটা দরকার নেই, পরের দিন আবার রুটিনে ফিরবেন। আর 1-2 ঘন্টা 3 ঘন্টার কোনো অসুবিধা, যখন মনে পড়বে দিয়ে নেবেন। সকাল 8টায় দেওয়ার কথা দিলেন না, 11টার সময় মনে পড়লে আরে ওষুধটা দেওয়া হয়নি, দিয়ে নেবেন। আর যদি বিকেলে মনে পড়লো তাহলে দুবার দিয়ে দেবেন। প্রেশারের ওষুধ আপনি ওষুধ খেয়ে নর্মাল, বন্ধ করে দিলে আবার অ্যাবনর্মাল হয়ে যাবে। ঠিক আছে। ভালো তো, আপনি ইউ আর লাকি। না না, সেটা তো দেখুন, যে ডাক্তারবাবু দেখবেন তিনি সাসপিশন মনে করলে টেস্ট করাবেন। আপনি ফ্যামিলি হিস্ট্রি আছে বলেই সবাই গিয়ে লাইন দিয়ে গ্লোকোমার টেস্ট করাতে শুরু করলেন, সেটারও দরকার নেই। বিলিভ অন ইওর ফিজিশিয়ান, যিনি দেখছেন তিনি যদি আপনাকে বলেন যে না আপনারও সাসপিশন আছে, তাহলে টেস্ট করুন। না হলে সবাই মিলে গ্লোকোমার টেস্ট করাতে শুরু করলেন, তারও কোনো যুক্তি নেই। আজকে সময়ের অভাবের জন্য আর কোনো প্রশ্ন নেওয়া যাচ্ছে না। আমরা ডক্টর সৌরভ সান্যালের কাছে খুবই কৃতজ্ঞ। ধন্যবাদ। খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করলেন। আমরা বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের তরফ থেকে ছোট্ট স্মারক তাকে আমরা উপহার